নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা রেলওয়ের যে আপকামিং যে ভ্যাকেন্সিতে যারা পার্টিসিপেট করবে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরই প্রশ্ন, তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকে মেল করেছো, সেই সব সিলেক্টিভ প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। সম্পূর্ণ অফিসিয়াল ডেটা কালেক্ট করে কিন্তু তোমাদের এই উত্তরগুলো দেওয়া হচ্ছে। এখানে যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের বলে দিই, সেটি হচ্ছে এনটিপিসি ভ্যাকেন্সি বেড়ে 11,558 থেকে 19,599 কী হবে, সে ব্যাপারে কতটা চান্স আছে? আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট পোস্টের কি একসাথে সিবিটি পরীক্ষা হবে? তৃতীয় প্রশ্ন, সেটি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটদের প্রতি কি সত্যি অন্যায় করেছে আরআরবি? কি অন্যায় করেছে সেটাও তোমাদের বলবো। দেখো, চতুর্থ যে প্রশ্ন, সেটি সবকটি পদে আবেদন করলে কি আলাদা আলাদা আবেদন মূল্য দিতে হবে? বুঝতেই পারছো, সবকটি কিন্তু তোমাদেরই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আরেকটা যেটা প্রশ্ন, সেটি হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে, এই ব্যাপারটাও তোমাদের কাছে বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে। তার জন্য মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যে কোনো চাকরির অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের প্রথম প্রশ্নের যে উত্তরটি, সেটি হচ্ছে যে ভ্যাকেন্সি বাড়ার কতটা চান্স আছে সেই ব্যাপারটা তোমাদের কাছে বলছি। দেখো, প্রথমে তোমাদের যে এই যে অ্যাডভার্টাইজমেন্টে যেটা বেরিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 8,113টি মতো শূন্যপদ আছে যারা গ্র্যাজুয়েট পোস্টের জন্য আবেদন করবে তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে 3,445টি মতো শূন্যপদ আছে যারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য আবেদন করবে সেক্ষেত্রে। আচ্ছা, তো এখানে তোমরা যে নিউজ পেপারের যে রিপোর্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের দিয়েছি, যেখানে কিন্তু এই নিউজ পেপার মানে এই যে হিন্দি জাগরণ বিভিন্ন যেসব নিউজ চ্যানেলগুলো আছে, তারা কিন্তু বিভিন্ন ইন্টারনাল সোর্স থেকে কিন্তু রিপোর্টগুলোকে কালেক্ট করে। তো এখানে এই রিপোর্টটার মধ্যে কিন্তু সত্যতা আছে। কেন সত্যতা আছে তার কারণ দেখো, তোমাদের পরবর্তী এই নিউজের ব্যাপারে যেখানে ইনফরমেশনটা দেওয়া ছিল, যেটা কিন্তু এই যে বর্তমানে যে নোটিশটা তোমাদের এনটিপিসি যেটা রিলিজ করেছে, সেই নোটিশটা বেরোনোর কিন্তু 4 দিন আগে কিন্তু এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে। তো যেখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্ট, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, যেখানে 16,154 মতো শূন্যপদ কিন্তু থাকবে। কিন্তু তোমাদের বর্তমানে যে শূন্যপদটা যেটা অফিসিয়ালি নোটিশে যেটা বেরিয়েছে, সেটা 8,113 মতো শূন্যপদ বেরিয়েছে। কিন্তু লেভেল 2, লেভেল 3 যেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, মানে উচ্চ মাধ্যমিক ক্যাটাগরির যে পোস্টগুলোর জন্য যে শূন্যপদ 3,445, কিন্তু অফিসিয়ালও কিন্তু তোমাদের 3,445ই কিন্তু আছে। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টটা কিন্তু একদম ঠিকঠাকই আছে ডেটাটা, কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের ডেটাটা কিন্তু কম দেখাচ্ছে। এবার তোমাদের প্রশ্ন যে স্যার ভ্যাকেন্সি ইনক্রিজ হবে কি হবে না? তো দেখো, তোমাদের পরিষ্কারভাবে বলে দিই, এএলপি যেহেতু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, আবেদনও শেষ হয়ে গেছিলো, তারপরে কিন্তু 1 থেকে 2 মাস পরে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করে দিল। টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। অর্থাৎ তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমি 100% কিন্তু কনফার্মভাবে বলতে পারি যে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইনক্রিজ কিন্তু হবে, ঠিক আছে। আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি হয়তো ইনক্রিজ নাও হতে পারে, কিন্তু যে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সবথেকে বেশি পরিমাণে চান্স কিন্তু আছে, ঠিক আছে। সবথেকে বেশি পরিমাণে চান্স কিন্তু আছে। তোমাদের কমসে কম 20,000-এর কাছাকাছি তোমরা তো শূন্যপদ দেখতেই পাবে, কারণ আর এটাই তো স্বাভাবিক, কারণ 5টা বছর পর রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে প্রচুর শূন্যপদ কিন্তু আছে। ওকে, আচ্ছা, পরবর্তী তোমাদের প্রশ্ন ছিল যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কি আলাদা হবে কি একই সঙ্গে হবে? তো দেখো, এই ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে পরিষ্কারভাবে এই নোটিশেই কিন্তু উল্লেখ করা আছে, যে তোমরা দেখতে পাচ্ছ যে ওপেনিং ডেট, ক্লোজিং ডেট গ্র্যাজুয়েট লেভেলের জন্য আলাদা, আন্ডার গ্র্যাজুয়েটের জন্যও দেখো ওপেনিং ডেট, ক্লোজিং ডেট কিন্তু আলাদা। অর্থাৎ ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে সেপারেটভাবে কিন্তু এক্সাম নেওয়ার কিন্তু পরিকল্পনা চলছে, ঠিক আছে। এখানে অনেক ধরনের সমস্যার কারণে কিন্তু এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে, মানে এই সিদ্ধান্তটা নিয়েছে রেলের বোর্ডের তরফ থেকে যে আলাদাভাবে তারা পরীক্ষাটা নেবে। কেন সেটাও আমি তোমাদের বলছি। 2019-এর যদি নোটিফিকেশানে চলে যাই, সেই জায়গাটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি সেই ব্যাপারটা কেন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখানে 2019-এর নোটিফিকেশানে যেটা কিন্তু পরিষ্কার দেওয়া আছে, দেখো এখানে
এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই যে পোস্টগুলো, এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, জুনিয়র টাইম কিপার, এই যে ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টগুলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো কিন্তু লেভেল 2 লেভেল 3 এগুলো কিন্তু সবই তোমাদের 10+2 ক্যাটাগরির পোস্ট। ঠিক আছে, মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট। আর এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সব পোস্টগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট 2019-এ কী হয়েছিল, এটাকে কমন একটা এক্সামের ভিত্তিতে প্রথমে প্রিলিটা কমপ্লিট করেছিল। তারপরে কি হয়েছিল যে লেভেল অনুযায়ী, মানে লেভেল 2 এর আলাদা পরীক্ষা হবে, লেভেল 3 এর আলাদা পরীক্ষা হবে, লেভেল 4 এর আলাদা পরীক্ষা হবে, লেভেল 5 লেভেল 6 এর আলাদা পরীক্ষা হবে। ঠিক আছে, এর ফলে কি হয়েছিল, 2019-এ যারা যারা অ্যাপ্লাই করেছিলে তারা অনেকেই জানো, যেখানে কিন্তু অনেক ধরনের প্রোটেস্ট কিন্তু হয়েছিল, কারণ প্রিলির যে প্রিলির কাট অফ কিন্তু অনেক মানে অসন্তোষজনক কিন্তু কাট অফ ছিল, যেখানে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তারাও কিন্তু সিলেকশন পায়নি প্রিলির জন্য। তো তারপরে কি হলো, তারপরে এটা নিয়ে একটা প্রোটেস্ট হলো। এই প্রোটেস্টটা হওয়ার পরে তারপরে তারা সিদ্ধান্ত নিল যে এটাকে পরবর্তী সময় তারা কিন্তু এটাকে সেপারেটভাবে এক্সাম কন্ডাক্ট করাবে। তো সেই সেপারেটভাবে এক্সাম কন্ডাক্ট করানোর জন্য 2019-এর পরে এই 2024-এ কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2024-এ যে সিদ্ধান্ত হয়েছে যে উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টগুলোর জন্য আলাদাভাবে এক্সাম করানো হবে, আর গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টগুলোর জন্য আলাদা এক্সাম কন্ডাক্ট করা হবে। একসঙ্গে কিন্তু কোনো প্রিলি মেন কিচ্ছু হবে না। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ এই জায়গাটা তোমাদের কিন্তু বুঝতে হবে যে এবারে সিবিটি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে পরবর্তী প্রশ্ন কি ছিল, পরবর্তী প্রশ্নে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অনেকেই সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই ব্যাপারটা নিয়ে বলছে যে আন্ডার গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট তাদের প্রতি আনফেয়ার করা হয়েছে। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের প্রতি আনফেয়ার করা হয়েছে। এই ব্যাপারটা কতটা সত্যতা, ব্যাপারটা ক্লিয়ার করে তোমাদের বলছি, ভালো করে ব্যাপারটা বোঝো। প্রথম সেটা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট যারা ক্যান্ডিডেট আছে, মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতার যারা ক্যান্ডিডেট আছে, তাদের ক্ষেত্রে কন্ডিশন কি আছে। তোমাদের কন্ডিশন মানে এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিকের সঙ্গে 50% তোমার নাম্বার থাকতেই হবে। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, আর যদি এসসি এসটি তারপরে পিডাব্লিউবিডি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার 50%-এর নম্বরের কোনো প্রয়োজন তোমার নেই। এটা তো কন্ডিশন। এবার ধরো তুমি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তুমি গ্র্যাজুয়েট হলে কি হবে, তুমি গ্র্যাজুয়েট লেভেলের এই পোস্টগুলোর জন্যও অ্যাপ্লাই করতে পারবে, আবার আন্ডার গ্র্যাজুয়েটের এই পোস্টগুলোর জন্যও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ তোমার কিন্তু ডবল বেনিফিট যারা গ্র্যাজুয়েট। কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তাকে উচ্চ মাধ্যমিকের যোগ্যতার এই যে পোস্টগুলো আছে, শুধুমাত্র এই পোস্টগুলোকে নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে এবং এই পোস্টগুলোতেই সে কিন্তু আবেদন করতে পারবে, কারণ তার শুধুমাত্র যোগ্যতা উচ্চ মাধ্যমিক। ব্যাপারটা ক্লিয়ার? এবার এর মধ্যেও কিন্তু আর একটা খারাপ যে ব্যাপার, সেটা হচ্ছে এই যে 50% নাম্বারের যে ক্রাইটেরিয়া। তো ধরো তুমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তুমি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট, কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নেই, তাহলে তুমি আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টে আবেদন করতে পারবে না ঠিকই, পোস্টগুলোতে আবেদন করতে পারবে না ঠিকই, কিন্তু তুমি তো গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে আবেদন করতে পারবে। কিন্তু এবার ধরো কোনো ক্যান্ডিডেট সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, তার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক, কিন্তু তার 50% উচ্চ মাধ্যমিকে নাম্বার নেই। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কি হবে, তাহলে সে গ্র্যাজুয়েশনের পোস্টগুলোতেও অ্যাপ্লাই করতে পারবে না, আবার আন্ডার গ্র্যাজুয়েটের লেভেলের পোস্টগুলোতেও অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে বেনিফিট কার হলো? বেনিফিট গ্র্যাজুয়েশন লেভেলের যাদের গ্র্যাজুয়েশন করা আছে তাদের হলো। তাহলে যারা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে বা আন্ডার গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আনফেয়ার হলো। এটা কিন্তু সত্যিই কথা, তাদের প্রতি আনফেয়ার হলো। এর একটাই উপায়, সেটা হচ্ছে এই 50%-এর যে ক্রাইটেরিয়া না, এই যে 50%-এর যে ক্রাইটেরিয়া, এটাকে রিমুভ করে দাও। যদি এটাকে রিমুভ করে দিত, তাহলে আমি মনে করি যে প্রত্যেক ক্যান্ডিডেটরাই কিন্তু ইকুয়ালিভাবে অ্যাপ্লাই করতে পারত। ঠিক আছে, ইকুয়ালিভাবে অ্যাপ্লাই করতে পারত, এটাই হচ্ছে স্বাভাবিক হতো এবং এটাই কিন্তু ন্যায্য হতো।
তোমাদের যদি কমেন্টে তোমরা কিন্তু সেটার তোমাদের মতামতটাও তোমরা জানাতে পারো। এটা আমার মতামত, আমি তোমাদের কাছে প্রকাশ করলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব। পরবর্তী প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে আলাদা আলাদাভাবে পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য কি আমাদের আলাদা করে ফিস দিতে হবে? এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। ব্যাপারটা সঠিক, কিন্তু এখানে কিন্তু তোমাদের এই এক একটা পোস্টের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না। মানে এই যে কম্বাইন করে যতগুলো পোস্ট আছে না, এটা হলো গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এখানে আবেদন করতে গেলে তুমি যদি একজন ইউআর প্রার্থী হয়ে থাকো তাহলে, বা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, বা তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার 500 টাকা লাগবে, ঠিক আছে? আর তুমি যদি এই যে গ্র্যাজুয়েশন লেভেলেরও যদি পোস্টগুলোতে আবেদন করতে চাও তাহলে তোমাকে তখনও কিন্তু ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট হলে তোমাকে কিন্তু এখানেও কিন্তু 500 টাকা আবেদন মূল্য দিতে হবে, যেহেতু আলাদাভাবে ব্যাপারটা হচ্ছে, যেটা 2019-এ ছিল না। 2019-এ কী ছিল? কম্বাইন করে ব্যাপারটা ছিল, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট সবকটাতেই আবেদন করা যেত। কিন্তু এবারে ব্যাপারটা কি হলো, ভাগ করে দেওয়া হলো। এর ফলে রেলেরই বেনিফিট 1000 টাকা করে পাচ্ছে, যেখানে 500 টাকা করে পেত। আবেদন মূল্য হিসাবে যেটা ফান্ডে জমা হতো সেখানে 1000 টাকা করে জমা হচ্ছে। এটা ঠিকই যে এটা রিফান্ড পাবে, কিন্তু কত মাস পরে তোমরা রিফান্ড পাবে এটা কিন্তু কেউ কনফার্মভাবে বলতে পারবে না, কারণ সিবিটি এখন এক্সাম কবে হবে কোনো ঠিক কিন্তু নেই, ঠিক আছে? আমি এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেলসে পরে আসছি। তো তার আগেই তোমাদের বলে দিই যে রিফান্ডের ব্যাপারটা এখন অনেকটা বড় গল্প। তার আগে এই টাকাটা রীতিমতো কিন্তু খাটানো হয়ে যাবে। তো আপাতত এখন পরীক্ষার 2024-এ তো কোনো সম্ভাবনা নেই, যে 2024-এ তোমাদের এনটিপিসির পরীক্ষার কোনো সম্ভাবনা কিন্তু নেই 2024-এ, ঠিক আছে? হলে 2025-এই কিন্তু হবে, এটা একদম কনফার্ম। কিন্তু কবে হবে, কোন মাসে হবে সেটা পসিবল নয় বলার। যতক্ষণ না এলপি, জেই, টেকনিশিয়ান এগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আরপিএফ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো বলা সম্ভব নয় যে এরা এক্সাম কবে থেকে শুরু করতে চলেছে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে দিলাম। আর একটা কথা তোমাদের বলে রাখি, কারা কারা তোমরা মেডিকেল রিলেটেড সেপারেটলিভাবে ভিডিও চাও, সেখানে কিন্তু প্রতিটি ক্যাটেগরির মেডিকেল সুন্দরভাবে আমি স্লাইড করে করে সুন্দর করে বুঝিয়ে দেবো, একদম সুন্দরভাবে। তোমাদের যা যা অ্যানেক্সার 5-এ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মডেল 5-এ কিন্তু আছে, যেটা হচ্ছে রেলওয়ে মেডিকেলের একটা আলাদা করে কিন্তু বুক আছে। সেই বুক থেকে কিন্তু আমি সম্পূর্ণ কভার আপ করে যা যা মেডিকেলে হয় সব কিছু কিন্তু তোমাদের ডিটেলসে ইনফরমেশান আমি দেবো। কারা এই রকম ভিডিও চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট যদি আসে যে স্যার আমরা এই ভিডিও চাই, যে মেডিকেল রিলেটেড আমরা ভিডিও চাই, একটা কমপ্লিট মেডিকেল রিলেটেড ভিডিও চাই, তাহলেই আমি সেই ভিডিওটা তোমাদের জন্য আনবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।